ছেলেটা কালো কুচকুচে, কথা বলার সময় সামনের মানুষের দিকে মুখ থেকে থুতু ছিটিয়ে দেয়। দেখলে কেমন গা ঘিনঘিন করে। এমনি একটা ছেলের সাথে কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে মেঘনার বিয়ে। মেঘনা বিয়ের রাতে কালো ছেলেটির দিকে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটি বলল, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন যে আমার লজ্জা লাগছে। মেঘনা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। এই মানুষটার সাথে নাকি ওকে সারা জীবন কাটাতে হবে। ছেলেটা কিছুক্ষণ পর আবার বলল, আপনার কি খারাপ লাগছে? ওয়াশরুমে গিয়ে শাড়ি বদলে নিন। মেঘনা বলল, আপনার নাম জানি কি? ছেলেটা পলকহীন মেঘলার দিকে তাকিয়ে আছে। মেঘনা আবার বলল, কি হলো, নাম বলবেন না? আপনি সত্যিই আমার নাম জানেন না? জানি না ঠিক তা নয়, ভুলে গেছি। আমার নাম শালিক, সাদবিন খান শাকিল। পুরো নাম জানতে চাইনি, যে নামে ডাকবো আপাতত শুধু সেটা বললেই চলবে। তা শাকিল সাহেব, আমার সুটকেসটা খুলতে একটু সাহায্য করুন দেখি। সুতি কাপড় বের করবো, বিয়ের শাড়িতে দম বন্ধ হয়ে আসছে, যে কোনো সময় মারা পড়তে পারি। শাকিল চুপচাপ সুটকেস খুলল। মেঘনা শাড়ি নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, শাকিল নামের অর্থ জানেন? হুম। হু কি? হ্যাঁ নাকি না? না, আমি আপনার বিবাহিত স্ত্রী। এত সংকোচ করে আমার সাথে কথা বলতে হবে না। শুধু শাকিল সাহেব। শাকিল শব্দের অর্থ সুদর্শন। আপনি কোনো দিক থেকে সুদর্শন ভেবে পাই না। বলেই মেঘনা ওয়াশরুমে দরজায় খিল দিল। প্রায় সাথে সাথেই আবার দরজা খুলে বলল, আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন? জি না, আমি এত সহজে কষ্ট পাই না। তাছাড়া আমিও জানি আমি সুদর্শন না। তবে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। আপনি শাড়ি বদলে আসুন, পরে বলছি, না এক্ষুনি বলুন। চেঞ্জ করার পর আমি আর কথা বলবো না, ঘুমিয়ে পড়বো। সারাদিন অনেক ধকল গেছে। তাহলে অন্য কোনো দিন বলবো। এভাবে কথা বলতে ভালো লাগছে না আমার। এভাবে বললে কি সমস্যা? শাকিল চুপ হয়ে অন্যদিকে তাকলো। মেঘনা বলল, আমি ওয়াশরুমের দরজা লক করব না, এইভাবেই চেঞ্জ করব। আপনি বলুন, আমি শুনছি। শাকিল অন্যদিকে তাকিয়ে বলল, মেঘনা, যে আপনি দরজা লক করে শাড়ি বদলে নিন, কথা পরে বলা যাবে। আপনাকে কেন জানি আমি মনে হচ্ছে আর রেগে আছেন। রেগে আছি কি নেই তা দিয়ে আপনার কাজ কি? আপনি অন্যদিকে তাকিয়ে আছেন কেন? তাকান আমার দিকে, তাকান। শাকিল চুপ হয়ে আছে। আশ্চর্য, আজ না হয় কাল আপনি আমার দিকে তাকাবেন, তাই নয় কি? আমাকে জীবনে অনেকবার নগ্ন অবস্থায় দেখবেন, তাহলে এখন অন্যদিকে তাকিয়ে আছেন কেন? আজ রাতেই কি? মেঘনাকে থামিয়ে দিয়ে শাকিল বলল, প্লিজ চুপ করুন। এই বলেই সে বারান্দায় চলে গেল। মেঘনা কাঁদছে। নিজের অপছন্দের মানুষের সাথে সারা জীবন কিভাবে ঘর করবে সে? রবিন তাকে কেন একা ফেলে চলে গেল? এক মুহূর্তের জন্য ইচ্ছে হচ্ছে 5 তলার ওপর থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিতে। কেন সে পারছে না? মরে যাওয়া কি এতই কঠিন? বারান্দা থেকে প্রায় 1 ঘন্টা বাদে শাকিল এসে দেখলো মেঘনা খাটের কোণে গুটিসুটি হয়ে বসে আছে। তার চুল ভেজা, চোখ লাল হয়ে আছে। বোঝাই যাচ্ছে অনেক সময় নিয়ে এসে গোসল করেছে। শাকিল আলমারি খুলে বড় সাইজের দুটি কম্বল বের করে নিচে বিছানা বিছিয়ে নিল। নরম গলায় বলল, আপনি শুয়ে পড়ুন। এখনো জেগে আছেন কেন? মেঘনা বলল, আপনি কি জানি প্রশ্ন করবেন বলেছিলেন। শাকিল নিজের বিছানায় শুতে শুতে বলল, মেঘনা শব্দের অর্থ কি? মেঘনা একটা নদীর নাম, আপনি জানেন না বুঝি? উফ, নদীর সব জল তাই আপনার চোখে বুঝি? মেঘনা হেসে বলল। শাকিল বলল, লাইট অন করে ঘুমানোর অভ্যাস নাকি অফ করে? মেঘনা ছোট নিঃশ্বাস ছেড়ে বলল, আপনার যেমন ইচ্ছা। আপনি চাইলে বিছানায় শুতে পারেন, আমার পাশে না শুতে চাইলে আমি বরং নিচে শুই। শাকিল লাইট অফ করে দিয়ে আবার ফ্লোরে শুয়ে পড়ল। মেঘনা মনে মনে বলল, আপনাকে ধন্যবাদ। শেষ রাতের দিকে মেঘনার ঘুম ভেঙে গেল। চাঁদের আলো জানালার থেকে স্পষ্ট শাকিলের মুখে এসে পড়ছে। আশ্চর্য, এই মানুষটাকে এখন এত সুন্দর লাগছে কেন? সে তাকিয়ে দেখলো শাকিল বিড়বিড় করে বলছে, মেঘনা একটা নদীর নাম। মেঘনা খাট থেকে এসে শাকিলের পাশে বসলো। আস্তে করে বলল, শুনছেন? সে লক্ষ্য করলো শাকিলের সমস্ত শরীর কাঁপছে। কপালে হাত রাখতেই শরীরের উত্তাপ দেখে চমকে গেল। শাকিল তখনও বিড়বিড় করে বলছে, মেঘনা একটি নদীর নাম, বাড়ির নতুন বউ। মেঘনা ভেবে পাচ্ছিল না সে কি করবে। আবার চাপা স্বরে ডাকলো, শাকিল সাহেব, আপনি ঠিক আছেন তো? শাকিল চোখ মেলে তাকালো, সাথে সাথে উঠে বসলো। বলল, আপনি ঘুমাননি? আপনার গায়ে অনেক জ্বর। জ্বরের ঘরে কি সব বলছিলেন? উঠুন, খাটে শোবেন। এই বলে মেঘনা শাকিলের এক হাত কাঁধের উপর রাখলো। শাকিল বাধ্য ছেলের মতো উঠে দাঁড়ালো। বিছানায় শুয়ে দেওয়ার সাথে সাথে সে আবার ঘুমিয়ে পড়ল। বাকি রাত মেঘনা তার পাশে বসেই কাটিয়ে দিল।
সকালের সূর্য উঠতেই সবার আগে মেঘনা শাকিলের ছোট বোন ইতিকে ফোন করে রুমে ডেকে আনলো। তার কিছুক্ষণ পরেই সারা বাড়ি শাকিলের জ্বর নিয়ে হইচই পড়ে গেল। মেঘনার শাশুড়ি প্রায় কঠিন গলায় বললেন, ছেলের এত জ্বর, তুমি রাতে আমাদের ডাকবে না? এই কথার উত্তরে সে কিছুই বলল না। দাদি শাশুড়ি মুখ বাঁকিয়ে বললেন, কি অলক্ষণে বউ আসলো রে বাবা, বাড়িতে পা দেওয়ার সাথে সাথে ছেলের জ্বর বাঁধালো। ইতি অবশ্যই প্রতিবাদ করলেও মেঘনার চোখে জল ভরে গেল। 3 দিন পর শাকিল তখন কিছুটা সুস্থ। এই 3 দিন জ্বরের ঘোরে কিভাবে দিন রাত কেটেছে শাকিল মনে করার চেষ্টা করছে। টিভিতে মেঘনা নদী নিয়ে একটা বিজ্ঞাপন চলছে। সেটা কানে আসতেই শাকিল চেঁচিয়ে উঠল, ইতি, এই ইতি। ইতি দৌড়ে আসতেই শাকিল বলল, মেঘনা কোথায়? আলহামদুলিল্লাহ ভাইয়া, তোমার জ্ঞান ফিরেছে? মেঘনা কোথায় ইতি? ভাবি তো বাপের বাড়ি চলে গেছে। দাঁড়াও, মাকে ডাকছি। তুই এদিকে শোন, মাকে ডাকতে হবে না। ইতি শাকিলের পেশে এসে বলল, তোর ভাবি আমাকে অসুস্থ রেখে চলে গেছেন? আরে একবারে তো যায়নি, তুমি সুস্থ হয়েছো, এখন গিয়ে নিয়ে আসবে। তারপরও তুমি বাসর ঘরেই জ্বর বাঁধালে ভাই, এই নিয়ে দাদি ভাবিকে কথা শোনালো। ভাবি রাগ করে চলে গেলেন। দাদি কি খুব খারাপ কিছু বলেছেন? তুমি তো দাদিকে চেনো, চেনো না? সব কথার উত্তর বলে দিবে হবে না ভাইয়া। হ্যাঁ অথবা না, এর মাঝে কনফিউশন হয়। বলো, চেনো না দাদি কেমন? হ্যাঁ চিনি তো। তাহলে তোমার প্রথম কাজ হবে ভাবিকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসা। আচ্ছা, যদি কিছু মনে না করে একটা কথা বলবো ভাইয়া? এভাবে বলার কি দরকার, বলে ফেল। কথাটা তোমার ছোট বোন হিসাবে না, ধরো বন্ধু হিসেবে বলছি। আচ্ছা বলো, বিয়ের রাতে তোমরা আলাদা কেন ছিলে? শাকিল ইতির দিকে আর চোখে তাকিয়ে বলল, তুই কি করে জানলি? বিছানার নিচে কম্বল রাখা রেখেছি, বুঝেছি তখনই। ভয় নেই, বাড়ির আর কেউ বোঝার আগেই সরিয়ে ফেলেছি। শাকিল ছোট করে নিঃশ্বাস নিল। তোর ভাবি অন্য কাউকে ভালোবাসতো, এত তাড়াতাড়ি সবকিছু মেনে নিতে পারছে না, সময় লাগবে। সেই অন্য কেউটা কে? আমার পুরনো বন্ধু রবিন। তুমি সব আগে থেকে জেনেও বিয়ে কেন করলে? আমি তাকে ভালোবাসি তাই। ইতি শোন, বিষয়টা তোর আর আমার মাঝেই থাক। তুমি আমাকে বিশ্বাস করো না? করি, তারপরও বলতে ইচ্ছে হলো তাই বললাম। বিকেলে যাবি আমার সাথে মেঘনাকে আনতে? উফ বলেই ইতি হেসে ফেলল। বিকেলে শাকিল একাই মেঘনাদের বাড়িতে আসলো। শাকিলের ধারণা ছিল মেঘনা এসেই অনেক অভিযোগ করেছে, কিন্তু তেমন কিছুই হয়নি। মেঘনার মা বলল, আমার মেয়েটা এমন কেন হলো জানি না বাবা, বিয়ের পরদিন কেউ শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসে? আমি কত করে বললাম, আমাকে বলল তুমি আসলেই সে চলে যাবে, কিন্তু তোমার মা ফোনে বললেন অন্য কথা। শাকিল হাসি মুখে বলল, এসব কথা থাক আম্মা, মেঘনা কোথায়? ও আছে ওর রুমে, তুমি যাও। শাকিলকে দেখেই মেঘনা বলল, আপনি আজ রাতটা এখানে থাকবেন? আমার কাল থেকে গেলে ভালো হয়। শাকিল কিছু না ভেবেই বলল, আচ্ছা। আপনার জ্বর পুরোপুরি সেরেছে, আমাকে ফেলে চলে এলেন? এত অভিমান? অভিমান না, আপনার দাদি যা বললো সহ্য করতে পারিনি, আত্মসম্মানে লাগলো। দাদি একটু ওরকমই, আমি জানি। ইতি বলেছে, আপনি কাল যাবেন তো? হ্যাঁ যাব। ভয় নেই, আমি ঘন ঘন রাগ করে বাপের বাড়ি আসবো না। আমার দাদি কি বলতো জানেন? কি বলতো? মেয়েদের শ্বশুরবাড়ি যেতে হয় বউ হয়ে, বের হতে হয় লাশ হয়ে। কেমন কথা এটা? কথা যেমনই হোক, আমার খুব মনে ধরেছিল। আল্লাহ দাদিকে জান্নাত নসিব করুক, আমিন। আরেকটা কথা শাকিল সাহেব। বলুন। আপনি দেখতে সুন্দর, সেদিন রাগের মাথায় বলছিলাম যা, মনে রাখবেন না, সান্ত্বনা দিচ্ছেন? না, আমি আপনাকে চাঁদের আলোতে দেখেছি, অসম্ভব সুন্দর লেগেছিল। সাথে সাথে মনে হলো, ইস, আজ বিয়ের রাতে মানুষের সাথে এমন খারাপ আচরণ কেন করলাম। শাকিল কোনো কথা বলল না। মেঘনা বলল, চলুন আজ সন্ধ্যায় আপনাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই, যাবেন আমার সাথে? যাব। সন্ধ্যার আলো মেলে যেতেই মেঘনা শাকিলকে নিয়ে আসলো নদীর কাছে। চায়ের ফ্লাক্স হাতে মেঘনা গাড়ি থেকে নামলো। নদীর পানিতে আজও স্পষ্ট চাঁদের আলো পড়ছে। কাছেই এক নৌকা বাঁধা, নৌকায় কোনো মাঝি নেই। মেঘনা বলল, চলুন নৌকায় উঠি। শাকিল বলল, এই জায়গাটা তো নির্জন কেন? নৌকায় কোনো মাঝি নেই, নির্জনই তো ভালো। আপনি কি চান না আমার সাথে নির্জন সময় কাটাতে? তাহলে বলুন, ফিরে যাই। না তা নয়, অবশ্যই চাই, কিন্তু আমি তো বৈঠা গাড়িতে পারি না। মেঘনা মুচকি হেসে শাকিলের হাত ধরে নৌকায় উঠল। আমি পারি, সমস্যা নেই। সাঁতার জানেন তো, নাকি বলবেন তাও জানেন না?
শাকিল অন্যদিকে তাকিয়ে ঢোক গিল। নিজের স্ত্রী নৌকা বাইতে পারে, তারপর সাঁতার জানে, আর সে কিছুই জানে না। এটা মুখে বলা এখন অসম্ভব। মেঘনা নৌকাকে মাঝ নদীতে নিয়ে এসে বৈঠা রাখলো। ফ্ল্যাক্সের মুখ খুলে চা ঢালতে ঢালতে বলল, এই নৌকার মাঝে আমার পরিচিত। আমি প্রায় চাচার নৌকা নিয়ে বের হতাম। আপনার কি খারাপ লাগছে সাকিব সাহেব? শাকিল চারিদিকে তাকিয়ে বলল, না না, খারাপ লাগবে কেন? আপনি এতটা রোমান্টিক জানা ছিল না। মেঘনা শাকিলের দিকে তাকিয়ে দিয়ে কাছে এসে বলল, ইতি বলল আপনি দুধ চা পছন্দ করেন। অনেক কিছু জেনে ফেলেছেন দেখছি। না, এখনো অনেক কিছু জানার আছে। বলেই মেঘনা নদীর পানিতে হাত দিল। চাঁদের ছবিটাকে পানিতে ছুঁয়ে দিয়ে বলল, দেখুন চাঁদটাকে কেমন ঘোলাটে লাগছে। আপনি তো ঘোলাটে করে ফেললেন। শাকিল সাহেব, আপনি কি আমাকে অনেক ভালোবাসেন? উফ, আমি কিন্তু আপনার উফর উত্তর বুঝি এখন। শাকিল চা রেখে বলল, খুব ভালোবাসি। আপনি যেটুকু ধারণা করছেন তার চেয়েও অনেক বেশি। মেঘনা শাকিলের গা ঘেঁষে হাত রাখলো। শাকিলের কাছে চারিদিক হঠাৎ ঘোলাটে লাগছে। মেঘনা, চাঁদ এখন সত্যিই ঘোলাটে লাগছে। মাথাটা কেমন ঝিমঝিম করছে। শাকিল সাহেব, আপনি এমনভাবে কথা বলছেন যেন আমি চায়ের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছি। তা তো বলিনি, তবে সত্যিই খারাপ লাগছে। আমরা ফিরে গেলে ভালো হয়। মেঘনা শাকিলের কাঁধে হাত রাখলো। মেঘনা কানের কাছে ফিসফিসিয়ে বলল, সরি, চায়ে সত্যিই কিছু মিশানো ছিল। তার প্রায় সাথে সাথেই শাকিল ধাক্কা খেয়ে পড়ে গেল। শাকিল চেষ্টা করছিল নৌকাকে ঝাপটে ধরার, কিন্তু মেঘনার বৈঠার আঘাতে বারবার সে ব্যর্থ হলো। তলিয়ে যাবার সময় আবার বলল, প্লিজ মেঘনা, আমি সাঁতার জানি না। এমন কেন করলে? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্লিজ সেভ মি, আই ওয়ান্ট টু লিভ উইথ ইউ। মেঘনা হাসছে। সেই হাসি চাঁদের আলোর সাথে আকাশ বাতাসে প্রতিধ্বনি হচ্ছে। আকাশের দিকে মুখ করে সে বলছে, তুমি কি জানতে না শাকিল, তোমার প্রিয় বন্ধু রবিনের সে সাঁতার জানতো না? বলো তুমি জানতে না? শাকিল সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই তলিয়ে যায়। শুধু পানির সাথে চাঁদের ছবিটা নদীতে তখন খেলা করে। মেঘনা আরো একবার হাত বাড়িয়ে সেই দৃশ্য ছুঁয়ে দেওয়ার চেষ্টা করে। শাকিলের ফোনটা হঠাৎ বেজে ওঠে। মেঘনা ফোনের দিকে তাকাতেই বুকের ভেতরটা মুচড়ে দিয়ে ওঠে। ফোনের স্ক্রিনে রবিনের নাম। এ হয়তো অন্য কোনো রবিন। একই নামের হাজার মানুষ বাস করে এই শহরে। শাকিলকে বৈঠের আঘাত করার সময় তো মেঘনার হাত কাঁপেনি, তাহলে এখন ফোন রিসিভ করতে কেন হাত কাঁপছে? মেঘনা সাহস নিয়ে ফোন ধরতেই রবিন বলল, হ্যালো শাকিল। মেঘনা মনে স্থির রাখতে পারছে না। এত বছরের ভালোবাসার মানুষের গলার আওয়াজ শুনতে তার ভুল হতে পারে না। এটা কিভাবে সম্ভব? মেঘনা চুপ করে নৌকায় একা বসে বলল, আকাশ হঠাৎ কালো মেঘে ছেয়ে গেছে, কিংবা মেঘনার মনের কোনো মেঘ জমতে শুরু করেছে। চা খেলে মানুষের ঘুম নেমে যায়, আর মেঘনার প্রচন্ড ঘুম পায়। দুধ চায়ের প্রতিটি চুমুক তার কাছে বিষাক্ত মনে হয়, তারপরও মগ ভর্তি করে বিষ খেতে তার ভালো লাগে। গত 3 বছর ধরে ঘুম না পেলে চায়ে দু একটি স্লিপিং পিল দিয়ে আনন্দ করে খায় সে। কখনো কখনো সূর্য ডোবার পর সেই বীভৎস দিনটার কথা মনে করে নোমানের হাত ধরে নৌকার মাছ নদীতে চলে যায়। তখনই চাঁদের আলোতে পানির মাঝে প্রিয় মানুষটির চেহারা ভেসে ওঠে। মেঘনা মনে মনে ভাবে, আহা কি সুন্দর মানুষটার মুখ, সাদা পাঞ্জাবিতে কি দারুণ লাগছে তাকে। কত রাত তার কথা ভেবে ঘুমাতে পারেনি সে। চোখ বন্ধ করলেই কানের কাছে এভাবে বলে ওঠে, তুমি কি জানো না আমি সাঁতার জানি না? চুপ করে থেকো না, বলো তুমি কি জানো না? কেন এমন করলে? কেন ফেলে দিলে আমায়? এতটা ভালোবাসি, তারপরও বইটা দিয়ে আঘাত করলে। মৃত্যু যন্ত্রণা যে কতটা কষ্টের তা কি তুমি চোখের সামনে দেখোনি? মেঘনা গুমড়ে কেঁদে ওঠে। যদি আরেকবার সে ফিরে আসতো, আরেকবার হাতে হাত রাখতো, চোখের দিকে তাকিয়ে বলতো, আমি তোমাকে ভালোবাসি মেঘনা, খুব ভালোবাসি। বিষাদ মাখা অফুরন্ত স্মৃতি নয়, গভীর ভালোবাসা কিংবা বেদনা নয়। মেঘনার দিকে চোখে শাকিলের জন্য জমে আছে এক সীমাহীন শূন্যতা। রাতে দুঃস্বপ্ন দেখে সে বিছানায় পা এলিয়ে বসে থাকে। নোমান তখন ছোট বাচ্চাদের মতো তাকে বিছানা থেকে নামায়। সে খিলখিল করে হেসে বলল, মেঘনা একটি নদীর নাম। আজ আকাশে চাঁদ নেই, নদীতে ঢেউ নেই। মেঘনার শাড়ির আঁচলের অর্ধেকটা পানিতে ডুবে আছে। সেই দিকে সে শূন্য রক্ত শূন্য চোখে তাকিয়ে আছে। নোমান বলল, এখন কেমন লাগছে তোমার? ভালো। কিছু মনে পড়ছে? তোমার পুরো নাম, পরিবার? 3 বছর আগে যখন তোমাকে ভোরবেলা এমনই একটা নৌকায় অচেতন অবস্থায় পাওয়া যায়, সেই রাতে তুমি তোমার স্বামীর সাথে বের হয়েছিলে। নোমানকে থামিয়ে দিয়ে বেগলা বলল, ফাজলামি কেন করছো? আমি পুরোপুরি সুস্থ। আমাকে এখানে না আনলেও সব বলতে পারতাম।
নোমান অস্ফুট স্বরে হাসলো। আচ্ছা তাহলে বলো, আমি শুনছি। আমি মেঘনা, সামিরা ইসলাম মেঘনা। তুমি পাগলের ডাক্তার নোমান, বাবার বন্ধু পুলিশের এসআই শহীদ আঙ্কেলের ছেলে, আর এখন আমার স্বামী। মেঘনা, আমি তোমার সাথে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানতে চাচ্ছি। সেই রাতে কি ঘটেছিল? তুমি যদি আমাকে না বলো, আমি পুলিশের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবো না। শাকিলের বাবা মা মামলা এখনো তুলে নেননি। পুলিশের হাত থেকে এখন পর্যন্ত বাবা আর তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, এরপরও পারবে? পুলিশের হাতে কোনো প্রমাণ নেই, এসব বলা অনর্থক। তার মানে তুমি আজও কিছু বলবে না? কেন বলবো না? আগে যা বলেছি এখনো তাই বলবো। ঘটনা খুব ছোট আর স্বাভাবিক। শাকিল আমার সাথে বিয়ের তৃতীয় দিন সন্ধ্যায় নদীতে ঘুরতে বের হয়েছিল। সে বইটা বাইতে পারতো না জানতাম, কিন্তু সাঁতার জানতো না তা বলেনি। পা পিছলে নদীতে পড়ে তার মৃত্যু হয়। পা পিছলে পড়ে গেল। আরো গভীরভাবে জানতে চাও নাকি? আমাকে চুম্বন করতে এসেছিল, আমি লজ্জায় লাল হয়ে সরে গেলাম। সে পা পিছলে পড়ে গেল। তুমি হাসছো কেন? হাসবো না? একটা ছেলে বউকে চুমু খেতে এসে চুমুক তো খেতেই পারলো না, বরং পা পিছলে মরে গেল। ব্যাপারটা হাস্যকর না? নোমান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি তো সাঁতার জানতে, তাকে টেনে তোলার চেষ্টা করোনি? হ্যাঁ করেছি তো। বইটা এগিয়ে দিয়ে বললাম, এটা ধরো, এটা ধরো। নোমান তাকিয়ে আছে। মেঘনা বলল, এভাবে তাকিয়ে থাকবে না? আমি মেয়ে মানুষ, কিভাবে পারতাম বলো? আশেপাশে কেউ ছিল না। নদীর স্রোতে মানুষটা চোখের সামনে তলিয়ে গেল। ঘটনা এত স্বাভাবিক নয় মেঘনা। শাকিলের মৃত্যুর পর রবিনের মৃত্যু হয়েছে, তাই নয় কি? আমি কতটা অসুস্থ অবস্থায় ছিলাম তুমি জানো না? এসব তো আমার জানার কথা নয়। তাছাড়া একটা মানুষের মেঘনা নদীতে লঞ্চ ডুবিতে মৃত্যুর খবর এসেছে, তার কিছুদিন পর আবার তার লাশ বাড়িতে পাওয়া গেছে। এসবের সাথে আমার সম্পর্ক কেন থাকবে? রবিন শুধু আমার কলেজের বন্ধু ছিল। ওসব প্রেম টেম মানুষের বানানো কথা। নোমান কিছুক্ষণ চুপ থেকে বলল, মেঘনা, কেন জানি মনে হচ্ছে তুমি একটা কিছু আমার কাছে লুকোতে চাইছো। কি লুকাবো বলো? তুমি কি বলতে চাইছো আমি শাকিলকে নৌকায় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি? তাহলে তাই গিয়ে বলো পুলিশকে। যদি বিশ্বাস না করে আমি বলবো শাকিলকে প্রথমে চায়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে নিয়েছিলাম, পরে ধাক্কা দিয়েছি। এমন একটা কাহিনী পুলিশের লোক নিশ্চয়ই বিশ্বাস করবে। তুমি কিন্তু রেগে যাচ্ছ মেঘনা। আমি তোমাকে বাঁচানোর জন্যই বলছি। তোমার বাবা আর আমি তোমার চিকিৎসার জন্য শহর থেকে এত দূরে নিয়ে এলাম। আমাকে বাঁচাতে আমাকে বিয়ে করার দরকার ছিল। এতটা করুণা আমি চাইনি। করুণা তো নয়, ভালোবেসেই বিয়ে করেছি। মেঘনা হেসে উঠল। ভালোবাসা? এত মানুষ আমাকে ভালোবাসলো, খুবই দুঃখজনক আমি কাউকেই ভালোবাসতে পারলাম না। তুমি সুন্দরী, যে কোনো মানুষই অনেক সহজে তোমাকে ভালোবাসতে চাইবে। অবাক হওয়ার কিছু নেই। চাইবে কথাটা ঠিক ছিল, ভালোবেসে চাইবে এতটা আশা করা বোকামি। তুমি কি আর কিছুই বলবে না মেঘনা? যা বলার তো বললাম, এর বেশি কিছু আমি জানি না। চলো ফিরে যাই। নদী একসময় ভালো লাগতো, এখন দম বন্ধ হয়ে আসে। নোমান নৌকা তীরে ফিরিয়ে আনতে আনতে বলল, রবিনের বাড়িতে সেই রাতে আরও একটা মেয়ের লাশ পাওয়া যায়, সেই সম্পর্কে কিছু জানতে তুমি? মেঘনা আগ্রহ নিয়ে বলল, তাই নাকি? জানতাম না তো। কে সেই মেয়ে? তুমি সত্যিই জানো না? মিথ্যে কেন বলবো, আশ্চর্য। শাকিলের ছোট বোন ইতি। তোমাদের প্রেম কাহিনীতে এই মেয়ে কি করছিল বুঝতে পারলাম না। নৌকা তীরে ভিড়তেই মেঘনা শাড়ি ঠিক করে নেমে এলো। শান্ত গলায় বলল, আমিও তাই ভাবছি। সেই মেয়ে ওখানে কি করছিল? বড্ড ভালো ছিল মেয়েটা। দু একবার কথা হয়েছিল। নোমান, এক কাজ করো, কেসটাকে এভাবে সাজিয়ে দাও, রবিন শাকিলকে মেরে ফেলেছে, তার প্রতিশোধ নিতে তার বোন রবিনের বাড়িতে যাওয়াতে দুজন দুজনকে খুন করেছে। ব্যাস, সমস্যার সমাধান। তারপর? তারপর আবার কি? তুমি আর আমি সংসার করব, আর তুমি না চাইলে বাবার কাছে গিয়ে থাকবো, ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে, সাইন করে দেব। এ বলে মেঘনা হেসে কুটকুটি হচ্ছে। নোমান অবাক হয়ে সেই হাসি দেখছে। বেশ কিছুদিন ধরে মেঘনা স্বাভাবিক আচরণ করছে, ছাদে ফুলের বাগান করছে। তার মধ্যে বেশিরভাগ ফুলের নাম সে নিজেও জানে না। সেদিন কাজের মেয়েটাকে ডেকে বলল, লেন্তি, এই ফুলগুলোর কলিও দেখলাম না, সকাল সকাল গাছ ফুলে ভরে গেল, এই ফুলের নাম কি রে? লেন্তি বেশ আগ্রহ নিয়ে বলল, আফা, এটা 9টার ফুল গাছ, 9টার সময় ফোড়ে। মেঘনা ভ্রুকুচকে বলল, আশ্চর্য, গাছ কি করে বুঝবে এই যে এখন 9টা বাজে? আফা, তা তো আমি জানি না। গোলাপি ওই ফুলগুলোর নাম কি? আবার লজ্জাবতী ফুল।
পরে আপনি ধরলে লজ্জা পেয়ে ভিতরে নিজের গুটিয়ে ফেলবো। মেঘনা ফুলকে স্পর্শ করলো। সত্যি সত্যি ফুল লজ্জা পেল। মেঘনা বলল, বাহ, সুন্দর তো। সকালে নাস্তা নিজের হাতে বানিয়ে নোমানকে ঘুম থেকে জাগিয়ে সে বলছে, এই তুমি চেম্বারে যাবে না? নোমান রীতিমতো মেঘনার আচরণে অভিভূত। নাস্তার টেবিলে পরাটার মুখে দিতে দিতে সে বলল, শরীর কেমন তোমার? নতুন যে মেডিসিনটা দিয়েছো, রাতে ভালো ঘুম হয়েছে? কাল রাতে দুঃস্বপ্ন দেখিনি। ভালো। তুমি কি আমার উপর রেগে আছো? না, রেগে থাকবো কেন? সেদিন নদীতে ঘুরতে নিয়ে অতীতের সেই কাহিনী নিয়ে যে কি সব উল্টোপাল্টা প্রশ্ন করলে, আমি ঠিকমতো জবাব দিতে পারলাম না। আসলে এত বছর হয়ে গেছে, সব কি মনে থাকে বলো? নোমান বলল, হুম। ওহো। মেঘনার চোখে জল ভরে এলো। কাপা গলায় বলল, ওহো মানে কি নোমান? হ্যাঁ নাকি না? নোমান পানির গ্লাসের চুমুক দিয়ে বলল, না, মনে থাকে না। এত বছরের কথা ভুলে যাওয়া স্বাভাবিক। আমি আসছি। তোমাকে আর অতীত নিয়ে প্রশ্ন করব না। যা হয়েছিল সব ভুলে যাওয়ার চেষ্টা করো। তবে মাঝে মাঝে তুমি অস্বাভাবিক আচরণ করো। আমার তাই ভয় হয়। শুধু সেই কারণেই বারবার সব জানতে চাই। বলেই নোমান মেঘনার কপালে চুমু খেলো। আমি আসি, নিজের খেয়াল রেখো। নোমান সিঁড়ি থেকে পা পাড়াতে গিয়েও ফিরে আসলো। মেঘনা, হ্যাঁ? তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। 3 বছর কোমায় থাকার পর গত বুধবার ইতির জ্ঞান ফিরেছে। শুনেছি সে তোমার সাথে দেখা করতে চেয়েছে। মেঘনার হাত থেকে পানির গ্লাস পড়ে গেল। নোমান বলল, কি হলো? তুমি না সেদিন বললে ইতির লাশ রবিনের বাড়িতে পাওয়া গিয়েছিল? সেটা তোমার ব্রেন ঘোরানোর বৃথা চেষ্টা করেছিলাম। লাশ পাওয়া যায় শুধু রবিনের। ইতি গুরুতর আহত ছিল। আসলে ইতি তোমার সাথে দেখা করতে চাইলো বলেই আমি অযথা প্রশ্ন করেছিলাম। এখন নিশ্চিত হলাম আসলেই তুমি কিছু জানো না। আচ্ছা, আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। মেঘনার হাত পা ঠান্ডা হয়ে আসছে। অতীতের সব যন্ত্রণা থেকে এত কষ্টে সে নিজেকে সামলে নিয়েছে। ইতি যদি সবকিছু বলে দেয়, সর্বনাশ হয়ে যাবে। পুরো বাড়িতে মেঘনা পায়চারি করছে। লেনতে একবার এসে বলল, আপা কি হয়েছে? অমন করতেছেন কেন? আজ গাছে পানি দেবেন না? আমার ভালো লাগছে না, তুই যা। লিনতে চলে যাওয়ার প্রায় কিছুক্ষণ পর আবার ফিরে এলো। আফা, আপনি ফোন ছাদে রেখে আসলেন। বারবার কে জানি ফোন দিচ্ছিল, আমি রিসিভ করলাম। কে ফোন করেছিল? ইতি না বিথি নাম বলল, আপনার পুরনো বান্ধবী। আমি পরে ফোন দিতে কইল জরুরি কথা। মেঘনা খপ করে ফোন ধরে বলল, তুই যা। মেঘনা ফোন কানে নিতেই ইতি বলল, কেমন আছেন ভাবি? কেন ফোন করেছো? ইতি ফোনের মাঝেই একটু হাসলো। ভয় পেয়েছেন নাকি? ভয় ভয় কেন পাবো? তুমি বেঁচে আসো শুনে ভালো লাগলো। ইতি আবার হাসলো। আপনি অনেক সুন্দর মিথ্যে বলতে পারেন। 3 বছর আমি মৃত্যুর সাথে লড়লাম, আর আপনি সংসার করলেন। বাহ! তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই ইতি। অবশ্যই আছে। আপনি আমার সবচেয়ে বড় শত্রু। কারণ আমরা দুজনেই এক সময় একই মানুষকে বেশি ভালোবেসেছিলাম। আমার কাছে কি চাও? ভয় নেই। সেই রাতের ঘটনার পর আমি বেঁচে তো আছি, কিন্তু বাকি জীবন হুইল চেয়ারে কাটাতে হবে। তুমি তোমার পাপের শাস্তি পেয়েছো ইতি। নিষ্পাপ আমরা কেউই না। আমি আপনার সাথে দেখা করতে চাই। সেটা সম্ভব না। অবশ্যই সম্ভব। আপনাকে ফোনে সময় আর জায়গা মেসেজ করে দিচ্ছি। আমি আসবো না ইতি। অবশ্যই আসবেন। আমি রাখছি। নিজের অনাগত সন্তানের খেয়াল রাখবেন। মেঘনা ফোন হাতে নিয়ে নিঃশ্বাস ছাড়লো। এই মেয়ে কতটা ভয়াবহ। নিজের প্রেগনেন্সির খবর সে কাউকে দেয়নি, অথচ সে পেয়ে গেল। ফোনের মেসেজের সাথে সাথে টুন করে শব্দ হলো। হোটেল গ্র্যান্ড পার্ক, রুম নাম্বার 407, শুক্রবার সন্ধ্যা 7টা। এ মেয়ে নিশ্চিত মেঘনাকে কোনো ফাঁদে ফেলতে চাইছে। তা সে কিছুতেই হতে দিতে পারে না। হালকা শীত লাগছে। বারান্দার ইজি চেয়ারে চোখ বন্ধ করে হেলান দিয়ে আছে নোমান। শরীরে মেঘনার সবুজ চাদরটা 1 বছর ধরে আলমারিতে তোলা থাকলেও চাদরটায় মেঘনার শরীরের গন্ধ লেগে আছে। পাশে টেবিলের সাথে ছোট চেয়ার দুটির একটায় মেঘনা বাসা, তার পরনে সাদা সিল্কের শাড়ি। চোখ বন্ধ অবস্থাতেই নোমান বলল, তোমার শীত লাগছে না? মেঘনা চুলে আঙুল বুলাতে বুলাতে বলল, আমি তোমাকে কিছু বলতে চাই নোমান। গত 3 বছর ধরে যা বলছো তাই আমি শুনছি। কারণ ছাড়াই তোমার অদ্ভুত হাসি দেখছি। রাতের গভীর দুঃস্বপ্ন জেগে ওঠা কান্নার আওয়াজ শুনছি। আজও শুনবো? বলো, কি বলতে চাও? আমার পাগলামি সহ্য কেন করছো? বিয়ের আগেই তো জানতে আমি পাগল। বলো, জানতে না? নিজের ক্ষতি কেন করলে? লাভ ক্ষতির হিসাব জানি না।
আমার কাজ মানসিক রোগী সুস্থ করে তোলা। বিয়ে তো কাউকে না কাউকে করতেই হতো, ভাবলাম তোমাকেই করি। তাছাড়া তাছাড়া কি? যতদূর আমার মনে হয় তুমি মানসিক রোগী নও। মেঘনা কি ভেবে মুচকি হাসলো কে জানে। নোমান, তোমাকে একটা গল্প বলছি শোনো। তুমি গল্প বলতে জানো? বেশ, বলো শুনছি। মেঘনা গল্প বলা শুরু করলো। তখন সবে মাত্র কলেজে ভর্তি হয়েছিল। ছোটবেলা থেকেই আমি দেখতে বেশ সুন্দরী ছিলাম। সুন্দরী বলতে আমাদের দেশের মানুষ যা বোঝে আর কি, গায়ের রং অতিরিক্ত সাদা। কলেজের সিনিয়র ভাই থেকে শুরু করে ক্লাসমেট, এমনকি একজন টিচারও আমার জন্য পাগল ছিল। নোমান চোখ খুলে মেঘনার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে গল্প শোনাচ্ছ নাকি নিজের রূপের বর্ণনা দিচ্ছ? আহা, শোনোই না। গল্পের মাঝখানে থামিয়ে দিচ্ছ কেন? নোমান চোখ বন্ধ করে আবার চুপ হয়ে গেল। ওকে, কন্টিনিউ। রবিন এবং শাকিল আমার ক্লাসমেট, দুজনেই খুব ভালো বন্ধু ছিল আর আমাকে পছন্দও করত। রবিনের শাকিলদের বাড়িতে অনেক আসা যাওয়া ছিল। সেই সূত্র ধরে ইতি রবিনের প্রেমে পড়ে যায়। চরিত্রহীন এই ছেলে একসাথে আমি এবং ইতি দুজনের সাথেই প্রেম চালিয়ে যায়। নোমান অস্ফুট স্বরে একটু হাসলো। এত ছেলে থাকতে তুমি রবিনের প্রেমে পড়েছিলে কেন? দেখতে ভালো ছিল আর পড়াশোনায়ও ভালো ছিল। সাধারণত যে ছেলে দেখতে ভালো হয় পড়াশোনায় ভালো হয় না, আবার পড়াশোনায় ভালো হলে দেখতে ভালো হয় না। রবিনের মাঝে একসাথে দুইটা দিক ছিল। তারপর রবিনের সাথে ইতির সম্পর্ক এতই গভীরে চলে গিয়েছিল যে দুজনের শারীরিক সম্পর্কের ভিডিও মোবাইলে ক্যামেরাবন্দি ছিল। 1 মিনিট মেঘনা। হ্যাঁ বলো। যা শোনাচ্ছ এগুলো শুধুই গল্প ভাববো, তাই তো? এখন ভাবাভাবের বিষয়টা তোমার হাতে ছেড়ে দিলাম। তুমি গল্প ভাবলে গল্প, আর সত্যি কাহিনী ভাবলে তাই। আই সি। তারপর ইতি যখন আমার আর রবিনের বিষয়টা জানতে পারে, সে প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়ে। দু একবার সুইসাইডেরও চেষ্টা করে। আর তখনই শাকিলের সাথে রবিনের বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়। দুই বন্ধুর মাঝে বিষয়টা নিয়ে ক্যাম্পাসের মারামারি হয়। আফসোস, তখন আমিও অন্য সবার মতো ভাবলাম সবকিছু আমার কারণে হচ্ছে। নোমান হঠাৎ চাদরটা সরিয়ে বলল, আশ্বিন কার্তিক মাস সম্পর্কে তোমার ধারণা কি? মেঘলা বলল, গল্প আর শুনতে চাচ্ছ না? গল্পের মাঝে আমি অন্য কোনো প্রশ্ন করতে পারবো না এমনটা তো বলিনি। আশ্বিন কার্তিক মাস সম্পর্কে আমার কোনো ধারণা নেই নোমান। সত্যি বলো তো, বাংলা মাস সম্পর্কে আমার কোনো ধারণা নেই। নোমান বেশ উৎসাহ নিয়ে বলল, এই 2 মাসে তোমার কখনো শীত লাগবে, কখনো গরম লাগবে। দেখো, একটু আগে শীত লাগলো আর এখন আবার গরম লাগছে। ব্যাপারটা মজার না? মেঘনা নিচু স্বরে বলল, হ্যাঁ মজার। তারপর কাহিনী বলো। আমি ইতি আর রবিনের ব্যাপারটা জানতাম না। রবিনের কাছে ভিডিও ক্লিপ থাকায় শাকিলও বোনের সম্মান বাঁচাতে কাউকে কিছু বলেনি। রবিন বিভিন্নভাবে ভিডিও নিয়ে ইতিকে ব্ল্যাকমেল করতে থাকে। এইটুকু বলে মেঘনা চুপ হয়ে গেল। নোমান বলল, চুপ হয়ে গেলে যে? তোমার এখন শীত করছে তাই না? নাও চাদরটা গায়ে জড়িয়ে নাও। মেঘনা গায়ে চাদর জড়িয়ে আবার বলতে শুরু করে, আমরা সব বন্ধুরা মিলে কলেজের শেষে বর্ষে লঞ্চে করে পিকনিকে যাই। পিকনিকে শিক্ষার্থীদের একজন করে গেস্ট যেতে পারবে এমনটা কথা ছিল। শাকিলের সাথে ইতিও তাই এসেছিল। নদীতে আমাদের একটা দ্বীপে পৌঁছানোর কথা ছিল, কিন্তু লঞ্চ চরে আটকে যাওয়ায় চর থেকে বের হতে রাত হয়ে গিয়েছিল। এটা কি সেই লঞ্চের কাহিনী যে লঞ্চ ডুবিতে রবিনের প্রথম মৃত্যু হয়েছিল? মেঘনা ভ্রু কুঁচকে বলল, প্রথম মিত্র আর দ্বিতীয় মিত্র বলতে কিছু বোঝানো চাইছো তো অনুমান? মানুষের মৃত্যু কতবার হয় জান, তাই তো? শোনো, আমাদের লঞ্চ ডোবেনি। সেই রাতে লঞ্চের ছাদে ইতি, শাকিল আর রবিনের মাঝে প্রচণ্ড তর্ক হয়। রবিন এক পর্যায়ে ইতিকে আঘাত করতে আসলে নিজেই পা পিছলে নদীতে পড়ে যায়। অন্য সব বন্ধুদের মতো আমিও মনে করি শাকিল আমাকে পাবার জন্য রবিনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কেউ এই ব্যাপারটা আইনগত ব্যবস্থা নিতে পারেনি। ওহো। মেঘনা নোমানের দিকে আর চোখে থাকালো। ওহ মানে কি? ওহ মানে হলো শাকিলের নদীতে পা পিছলে মৃত্যু হয়নি, রবিনের হয়েছিল। আর তার প্রতিশোধ নিতেই তুমি কালো ছেলেটিকে বিয়ে করেছিলে, তাই তো? পা পিছলে পরে কারোরই নদীতে মৃত্যু হয়নি। রবিন কখন কিভাবে চড়ে উঠে গিয়েছিল আমার জানা নেই। আর শাকিল? মেঘনা বড় এক দীর্ঘশ্বাস ছাড়ল। তুমি যা সন্দেহ করেছো তাই।
পরের কাহিনী কি আর শুনতে চাও না? অবশ্যই, ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এরপর দুটো মার্ডারের রহস্য বের হবে। আমি অপেক্ষায় আছি। প্রতিশোধ নিতে আমাকে কষ্ট করতে হয়নি, কিন্তু সেই রাতে রবিনের ফোন সবকিছু এলোমেলো করে দেয়। ফোন পেয়ে আমি নৌকা তীরে রেখে গাড়ি নিয়ে সোজা রবীন্দ্রের বাড়িতে যাই। মেঘনা হঠাৎ কাঁদলো, বলল নোমান বলল, আশ্চর্য, গল্পের শেষ পর্যায়ে এসে কাঁদছো কেন? তুমি এতই বোকা না? এই কাহিনী এখনো গল্প ভাবছো? এই অংশে এসে আমার কান্না পাচ্ছে। আমি কিভাবে একটা মানুষকে নদীতে ভাসিয়ে দিয়ে এলাম। এই অনুশোচনা বোধ আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আচ্ছা, কান্না শেষ করে নাও। মেঘনা সত্যি সত্যি কিছু সময় হাউমাউ করে কাঁদল। তারপর তার গলার স্বর হঠাৎ তীক্ষ্ণ হতে শুরু করলো। রবিন শহরের প্রান্তে একা ডুপ্লেক্স বাড়িতে থাকতো। ওর বাবা মা আসলেই দেশের বাইরে থাকে নাকি বেঁচে নেই আমি জানতাম না। বাড়ির লোহার গেট খোলা দেখে আমি ভিতরে ঢুকতেই ইতির সাথে রবিনের কথা কাটাকাটির আওয়াজ কানে ভেসে আসে। বুঝতে পারি আমার আগেই ইতি এখানে এসে গেছে। ভয়াবহ তর্কের মাঝেই আমি আড়াল থেকে অজানা পুরো কাহিনী শুনতে পাই। ইতি রবিনের গালে চড় মারলে এক পর্যায়ে রবিন ড্রয়ার থেকে বন্দুক বের করে ফেলে। এটুকু বলে মেঘনা হাতের কাছের টেবিলের জগ থেকে গ্লাসে পানি ঢাললো। এক চুমুক পানি খেয়ে চুপ করে রইল। নোমান বলল, তারপর? আমি শুধু ইতিকে বাঁচানোর চেষ্টা করেছি। হাতের কাছের ফুলদানি রবিনের দিকে ছুঁড়ে মেরেছি। ভাগ্যক্রমে বিদ্যুতের আলো তখন চলে যায়। মেঘনা হঠাৎ খিলখিল করে হেসে উঠল। নোমান বলল, কি হলো? ছোটবেলায় লুকোচুরি খেলেছো? হ্যাঁ, খেলেছি। আমি, ইতি আর রবিন অন্ধকারে তখন লুকোচুরি খেলতে থাকি। রবিন চোর হয়ে আমাদের খুঁজতে থাকে। এত সিরিয়াস মোমেন্টের কথা বলার সময় তুমি হাসছো? মেঘনা ছোট নিঃশ্বাস ছেড়ে বলল, আমাদের লুকোচুরি খেলা দীর্ঘস্থায়ী হয়নি। রবিন আমাদের ছাদে আটকে ফেলে, আমার মাথায় বন্দুক রাখে। নোমান বলল, আমি যতদূর শুনেছি রবিনের মৃত্যু গুলিতে হয়েছে আর ইতির ছাদ থেকে পড়ে গিয়েছিল। যদিও সে বেঁচে আছে। নোমান যেন ইচ্ছাকৃতভাবেই একটু কাশলো। মেঘনা বলল, না, রবিন গুলি আমার মাথায় ধরলেও ইতির দিকে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় ইতি রবিনকে নিয়েই ছাদ থেকে পড়ে গিয়েছিল এবং সেখানেই দুজনের মৃত্যু হয়। নোমান আবার খানিকটা কেসে বলল, তাহলে ইতি কিভাবে বেঁচে গেল? মেঘনা স্পষ্ট স্বরে বলল, তুমি কি আমার কথা শুনতে পাওনি? সেখানে দুজনেরই মৃত্যু হয়। যদি কেউ বেঁচে থাকতো আমি হাসপাতালে তাকে নিয়ে যেতাম। নিজেকে বাঁচাতে পুনরায় নৌকায় ফিরে আসতাম না। নোমান চুপ হয়ে আছে। মেঘনা বলল, মিথ্যা বলার সময় পুরুষ মানুষের কাশতে হয়, মেয়েদের হয় না। মেয়ে মানুষ চাইলে সত্যি মিথ্যা দুটোই কনফিডেন্স নিয়ে বলতে পারে। নোমান বলল, আমার আবার শীত করছে। মেঘনা চাদরটা খুলে নোমানের হাতে দিয়ে বলল, আজ না হয় কাল আমি সব তোমাকে সত্যি বলতাম। এতে কোমা থেকে বেঁচে গেছে অথবা আমার সাথে দেখা করতে চায়। অমুক হোটেলে তো তমুক রুম নাম্বার, এসবের প্রয়োজন ছিল না। নোমান ছোট নিঃশ্বাস ছেড়ে ইজি চেয়ারে হেলান দিয়ে বলল, মেঘনা বলল, এক মুহূর্তের জন্য আমিও বিশ্বাস করেছিলাম ইতি বেঁচে আছে, কিন্তু তুমি যাকে ইতি সাজিয়ে স্ক্রিপ্ট দিয়েছ সেখানে একটা ভুল করেছ। নোমান বলল, কি ভুল? সে আমার অনাগত সন্তানের খেয়াল রাখতে বলেছে। ইতির কোনো প্রয়োজন নেই আমার সন্তানের খেয়াল রাখতে বলার। তাছাড়া আমি প্রেগনেন্ট একথা তুমি ছাড়া আর কারো জানার কথা নয়। ইতি বেঁচে আছে সেই ভয়ে আমি তোমাকে আজ গল্পের কাহিনী শোনাইনি। আমি ভীতু মেয়ে হলে কোনো ছেলেকে নদীতে ধাক্কা দিতে পারতাম না। বলো, পারতাম? নোমান বলল, তাহলে আজ সব কেন বললে? না বললেও তো পারতে। সে সম্পর্কে শুরু মিথ্যা দিয়ে শুরু হয়, তার পরিণাম ভালো হয় না। আমাদের জীবনের নতুন অতিথি আসছে, আমি আর কোনো সম্পর্ক মিথ্যা দিয়ে বেঁধে রাখতে চাই না। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। মেঘনা বলল, চা খাবে? ওহো, ভয় নেই, আমি চায়ে কিছু মেশাবো না। তাছাড়া এখন আর তুমি তোমার সন্তানের মাকে পুলিশে দেবে না সেই ব্যাপারে আমি নিশ্চিত। আমি উঠে তোমার চা নিয়ে আসি। মেঘনা শোনো। মেঘনা যেতে নিয়েও আবার পিছন ফিরে চাইল। নোমান বলল, তুমি একবারও জানতে চাইলে না আমি সম্পূর্ণ গল্প বিশ্বাস করলাম কিনা? এর আগেও এই বিষয়টা নিয়ে তুমি আমাকে অনেক বানানো গল্প শুনিয়েছ। মেঘনা মুচকি হেসে বলল, এই গল্প তুমি বিশ্বাস করবে কারণ এখানের অনেক কাহিনী তুমি নিজেই ঘটতে দেখেছো। তার মানে? গল্পের শুরুতেই বলেছি একজন টিচারও আমাকে পছন্দ করতেন। কলেজে কম বয়সী একজন পার্ট টাইম সাইকোলজির টিচার ছিল। যদিও তিনি আমাদের কোনো ক্লাস নিতেন না। পরে জানতে পারি তিনি আমার বাবার বন্ধুর ছেলে।
এই বলেই মেঘনা চা বানাতে চলে গেল। মনে মনে সে ভাবতে লাগলো, নোমানের সাথে শাকিলের কোথাও জানি একটা অদ্ভুত মিল আছে, ঠিক বোঝা যায় না। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পের এখানেই সমাপ্তি হোক। যদি কারো গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।